আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরাই আজ দেশে গণতন্ত্র নেই বলে রব তুলছে। বিদেশিদের কাছে অনুযোগ করে লাভ নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সাথে করা চুক্তিগুলোকে স্বাগত জানিয়েছে বিএনপি। চুক্তিতে দুদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশাও। পারস্পরিক আস্থাহীনতা ও অবিশ্বাসের কারণে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতারা এক হয়ে কাজ করতে পারছে না, মন্তব্য দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের বক্তব্যে। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুত আইন করতে হবে, নতুবা নতুন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বললেন বিশিষ্টজনেরা। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশে আজ গণতন্ত্র নেই রব তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভোটাধিকার হরণকারী বিএনপির কাছ থেকে গণতন্ত্রের সবক নিতে হবে না বলেও জানান তিনি। বিদেশিদের কাছে অনুযোগ করে লাভ নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, লুটপাট করে, মানি লন্ডারিং করে, আন্দোলনের নামে মানুষ মারে, যুগ যুগ ধরে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আসন্ন সম্মেলনকে সামনে রেখে শনিবার গণভবনে দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে গড়ে তোলা দল বিএনপি আজ গণতন্ত্র নেই বলে রব তুলছে। অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছে, আবার অবৈধভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের মদদ দিয়েছে, পুরস্কৃত করেছে, তাদের মুখ থেকে আবার গণতন্ত্রের সবক শুনতে হয়। এর থেকে দুঃখের আর কি আছে? জানি না বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে গেছে কিনা। বেগম জিয়া ও তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, লুটপাট করে, আন্দোলনের নামে মানুষ মারে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এতিমের টাকা মেরে খাওয়া, লুটপাট করা, দুর্নীতি করা, মানি লন্ডারিং, এটা তো আমাদের কথা না। আমেরিকার ফেডারেল কোর্ট তার ছেলেকে বলেছে সে মানি লন্ডারিং করেছে। তো তাদের বিচার হয়েছে বাংলাদেশে এবং বিচার হবে। যুদ্ধাপরাধীদের মদতদানকারী, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যারা করেছে, মানুষ যারা পুড়িয়ে হত্যা করেছে, যারা এদেশের মানুষের ধন সম্পদ লুট করেছে, অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে হবে। কাজে যতই কাটাকাটি বিদেশে করুক, কোথাও লাভ নাই। আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও সংগঠিত হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ৩৫ বছর আর কত আর কত, সেটাই আমার কথা। কাজে আমি চাইবো যে সবাই নতুন নেতা নির্বাচন করেন, দলটা আরও সুন্দরভাবে এগিয়ে যাক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দুদিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সকালে বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সফরকে সফল দাবি করে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শি জিনপিংয়ের সফর নিয়ে মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কমপ্লিটলি সাকসেসফুল আপনার ইভেন্ট যেটা হয়েছে আমরা মনে করি। এখন কি আমরা কি পাইলাম না এটা দরাদরি করতে পারবেন বা খুশাখুশি করতে পারেন, কত টাকা দিল, কত ডাল দিল, কত চাল দিল না, এটার ব্যাপারটা না। ব্যাপারটা হলো আপনার কানেক্টিভিটি। চায়না আমাদের সঙ্গে আছে, দ্যাট ইজ সেলফ ইজ ইভেন্ট। আমরা একদিকে যেমন আপনার চাইনিজের সঙ্গে কাজ করতেছি, আবার সঙ্গে সঙ্গে আবার আপনার ইন্ডিয়ার সঙ্গে আমরা কাজ করতেছি। আমাদের সবার সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে। আমরা একা কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব হয়।
এর আগে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৭১-এর মহান শহীদদের বেদিতে শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম গাছের চারা রোপণ করার পর পরিদর্শক বইতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা আশা করছেন শোষণ নয়, উন্নয়নের জন্য অর্থনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকবে চীন। বেগম খালেদা জিয়ার সাথে চীনা রাষ্ট্রপতির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলেই জানান তারা। চীনের সাথে করা চুক্তিগুলোকে স্বাগত জানান বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এসব চুক্তিতে যেন বাংলাদেশ ও চীনের জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয় এমন প্রত্যাশাও করেন তিনি। চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফর নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় ডক্টর মোশাররফ এসব কথা বলেন। সরকারে যারাই থাক, জনগণের সাথে বন্ধুত্ব করে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে চীনা রাষ্ট্রপতির বক্তব্যের কথা তুলে ধরেন ডক্টর মোশাররফ। বাংলাদেশকে শোষণ নয়, জনগণকে শোষণ নয়, জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশের পাশে অর্থনৈতিকভাবে এই চীন অতীতে ছিল, ভবিষ্যতে আরও বেশি জোরদার করে তাদের এই সম্পর্ক তারা চায়। দুই দেশের জনগণের উন্নয়নের স্বার্থ রক্ষা হবে, দুই দেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের যে স্বকীয় সত্তা, নিজস্ব সংস্কৃতি রক্ষা হবে। এরকম চুক্তিগুলো অবশ্যই চায়না বাস্তবায়ন করবে এবং সেটাই আমাদের প্রত্যাশা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। এই সম্পর্ক এবং সহায়তা চুক্তিগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশ কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বলেও অভিমত তাদের। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে চীনা সহায়তা প্রকল্পের বাস্তবায়ন যেন দীর্ঘসূত্রতায় না পড়ে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরে বিভিন্ন বিষয়ে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি খাতে $13.5 বিলিয়ন উপরে ঋণ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। এসব সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে চীনা প্রেসিডেন্টের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপিত হলো, কৌশলগতভাবে তা খুবই গুরুত্বপূর্ণ বলে মানছেন তারা। বিশ্লেষকরা বলছেন, ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক তৈরিতে চীনা উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ এ সফরের মধ্য দিয়ে নিশ্চিত হলো। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচন করা হয়েছে। যদি মনে করে যে আমি পয়সা দিচ্ছি, আমার পয়সা বাস্তবায়ন কল্পে ব্যুরোক্রেটিক মাইন্ডসেটের জন্য আমলাতান্ত্রিক মনোভাবাপন্নর কারণে কিংবা দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে ওরা আর দেবে না। ডিলসগুলো হয়েছে ২৬-২৭টার মতো আমরা দেখতে পাচ্ছি। আমি বলবো কি যে খুবই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং। চায়নার যে ওয়ান রোড ওয়ান বেল্ট যে নীতিটা আছে, ট্রান্সফরমেশন বা কনক্রিটাইজেশন যদি আমি বলি, সেটাই হয়েছে। সন্ত্রাসবাদ দমনে চীন ও বাংলাদেশের মধ্যকার সমঝোতা স্মারক এ অঞ্চলে সন্ত্রাসবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই কাউন্টার টেরোরিজমের যে সহযোগিতা করবে, এইটা করে কিন্তু চায়না যে জায়গাটায় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এবং সাথে ভারতও ছিল, তাদের সাথেই কিন্তু যোগ দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। সেখানে আমরা চায়নাকে বলেছি যে আপনারা ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ে আমাদের যদি সাহায্য করেন, তাহলে আমাদের সবার জন্য এটা খুব একটা ভালো হবে। ওরা বলছে করব। চীনা বিনিয়োগ নির্বিঘ্ন করতে দেশে যাতে অস্থিতিশীলতা আর না আসে, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আইন করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা, নইলে নতুন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা বিষয় সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনা অনুষ্ঠানে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন বক্তারা।
আসছে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান 5 নির্বাচন কমিশনারের। নতুন কমিশনারের খোঁজ এরই মধ্যে শুরু হলেও সুজনের আলোচনায় বক্তারা জানান, সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী আইন করে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। আলোচনায় বক্তারাও তাই আইনের ওপর গুরুত্ব দিলেন। এতদিন পর্যন্ত আমরা জানি যে আইন না হয়ে নিয়োগ হয়েছে এবং এই নিয়োগটা এতদিন কখনো চ্যালেঞ্জ হয় নাই। আজকে এই অবস্থায় এসে আমি প্রায় সম্পূর্ণ নিশ্চিত যে আইন না করে যদি নির্বাচন কমিশন আবার গঠন করা হয় তাহলে এখন এটা চ্যালেঞ্জ হবে। আইনের মাধ্যমেই কারা প্রধান নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য, কারা নির্বাচন কমিশনার যোগ্য, সেই যোগ্যতার মানদণ্ডটা সুস্পষ্ট করা সম্ভব। আগে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দলে কিছু সংখ্যক প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবর্গের সাথে বৈঠক করার দরকার, নির্বাচনের পরিবেশটা যাতে সুষ্ঠুভাবে তৈরি হয়। সাবেক নির্বাচন কমিশনার সহ অন্যরাও বলেন, কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে সরকারের সদিচ্ছাই মুখ্য। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন যদি 90% নিখুঁত হয়ে থাকে, তাহলে দলীয় সরকারের নির্বাচনগুলো 90% কারচুপিপূর্ণ ছিল, কখনো আরও বেশি ছিল। কাজে আপনি কোনটা বেছে নেবেন? তত্ত্বাবধায়ক সরকার শব্দ যদি এতই অপছন্দ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী যেই প্রস্তাব দিয়েছিলেন যে একটা সবাইকে নিয়ে একটা দলীয় সরকার গঠন করে একটা নিরপেক্ষতা নিশ্চিত করার ব্যবস্থা করা, সেটা হলেও করতে হবে। গভর্নমেন্ট অফ দ্য ডে যদি ইলেকশন কমিশনের সাথে যদি কোঅপারেট না করে বা ইলেকশন কমিশন যদি গভর্নমেন্ট অফ দ্য ডে এর কোঅপারেশন না নিতে পারে, তাহলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। আমাদের সেই সময়ে যে বিদ্যমান সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সহযোগিতা করেছিল বলে আমরা কাজটা করতে পেরেছিলাম। যতই খারাপ থাকুক প্রক্রিয়া, যতই আপনার অসুবিধা মনে করেন, আপনাকে পার্টিসিপেট করতে হবে। এবং আমি একটা জিনিস মনে করি যে এই গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা একটা বিরাট ঐতিহাসিক ভুল ছিল। যে কোনো দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়মতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান প্রবৃদ্ধি ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, শিশু মৃত্যুর হার কমানো, শিক্ষার হার বৃদ্ধি ও লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে যেসব লক্ষ্য ছিল তার অনেকটাই অর্জিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, সংস্কৃতি সহ নানা দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। এই অঞ্চলের দেশগুলো এখনও একই ধরনের সমস্যা ও ঝুঁকি মোকাবেলা করছে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির এইসব লক্ষ্যমাত্রা অর্জন করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। এর আগে সকালে একই অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক আস্থাহীনতা ও অবিশ্বাসের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক নেতারা এক হয়ে কাজ করতে পারছে না। এতে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনও বিলম্বিত হচ্ছে। নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের বক্তারা আরও বলেন, এবারের সার্ক সম্মেলন স্থগিত হওয়া দুঃখজনক। এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব যে এক হতে পারছে না, এটি তা প্রমাণ করে। সার্কের বাইরের দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তারা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, কিন্তু তা অর্জনে ওই সব দেশের রাষ্ট্রপ্রধানরা এখনও প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন বক্তারা। সক্রিয় হয়ে উঠছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির দায়ে গত 7 মাসে গ্রেফতার করা হয়েছে সরকারি আমলা সহ 310 জনকে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে সমাজের কাছে দুদক সম্পর্কে ইতিবাচক বার্তা যাচ্ছে, পাশাপাশি সতর্ক হচ্ছে দুর্নীতিবাজরাও। আটক দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার আহ্বান তাদের। দুদক বলছে, সময় বদলেছে, মামলা হচ্ছে, সব মামলার যৌক্তিক পরিণতিও দেখা যাবে। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত 2 অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। এরকম অভিযোগে 29 আগস্ট গ্রেপ্তার করা হয়েছে রাজুকের 2 জন উচ্চপদস্থ প্রকৌশলীকে। ত্রাণের মাল আত্মসাতের দায়ে সম্প্রতি দুদকের জালে ধরা পড়েছেন কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক। আর ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগে আটক করা হয়েছে 19 পুলিশ সদস্যকে।
গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে বা মামলায়, যে তালিকায় সরকারের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তার সংখ্যাই বেশি। গ্রেপ্তার তো আমরা করতেই চাই না, কাউকে আমরা গ্রেপ্তার করতে চাই না, কারণ গ্রেপ্তার করা কোনো ভালো জিনিস না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আইনের কাছে যেতে হবে, আপনাকে ইউ মাস্ট সারেন্ডার টু দি ল। একটা বার্তা অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আসলে আমার আইন যেটা বলছে, দেশের আইন যেটা বলছে সেই অনুযায়ী যারা অপরাধ করবে, যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণিত হবে তারা শাস্তি পেতে হবে। শুধু গ্রেপ্তারি সফলতা নয়, আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার চ্যালেঞ্জও রয়েছে দুদকের। সব পদক্ষেপের ফলে ফলটা কি দাঁড়ায় সেটা কিন্তু মানুষ দেখতে চাইবে। তাদেরকে সত্যিকার অর্থে বিচার আওতায় আনা হয়, অপরাধী প্রমাণিত হলে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা হবে, প্রমাণিত না হলে যথাযথ প্রক্রিয়ায় অপরাধ থেকে মওকুফ পাবে। এখন যথেষ্ট সতর্কতার সাথে এবং বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে আইনসঙ্গতভাবে এখন প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের প্রতিটি অনুসন্ধান বা তদন্তই একটি যৌক্তিক পরিণতি পাবে। কটূক্তি করে দুদককে দায়মুক্তি কমিশনও বলেছেন নিন্দুকেরা। সেই নাম মুছে ফেলারও চ্যালেঞ্জ রয়েছে বর্তমান নেতৃত্বের সামনে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। বেগম খালেদা জিয়া চীনা প্রেসিডেন্টের কাছে দেশের নামে কুৎসা রটিয়েছে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঢাকা মেডিকেলে গর্ভের শিশু ও মা সহ ৫ জনের মৃত্যু, চালকের আসনে থাকা ঘাতক হেলপার আটক। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্স ও বিমস্টেকের আউটরিচ সম্মেলনে যোগ দিতে কাল রবিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা। স্থানীয় সময় সকাল 10:30টায় ভারতের পর্যটন নগরী গোয়া নেভাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেওয়া হবে হোটেল দ্য লীলা গোয়ায়। সফরে ব্রিক্স সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান ওচা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রায় 23 ঘন্টা সফর শেষে সোমবার পৌনে 11টায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া চীনা প্রেসিডেন্টের কাছে দেশের নামে কুৎসা রটিয়েছেন অভিযোগ আওয়ামী লীগের নেতাদের। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রভুদের কাছে নালিশ করে বিএনপির লাভ হবে না। এদিকে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, চীনের সাথে সম্পর্কের যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান ছাড়া বিশ্বের প্রায় সব দেশের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটাবেন তিনি। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দেয়া বেগম জিয়ার অভ্যাস। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া উনি গেলেন চীনের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, যে উনি ওখানে অভিযোগ করলেন, নালিশ করলেন দেশে নাকি গণতন্ত্র নেই। বিদেশির প্রভুদের কাছে নালিশ করার একটা বাতিক আপনার আছে। এই নালিশ করে ফল ইতিপূর্বে হয় নাই, ভবিষ্যতে এই ধরনের নালিশ করে কোনো ফল লাভ হবে না। এদিকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, আগুন সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নয়, বরং নতুন আন্দোলন শুরু হবে আওয়ামী লীগের কাউন্সিলের পর। 2013, 14, 15 সালে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, 1000 বাস পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, 60,000 গাছ কেটে ধ্বংস করেছে, এই সকল অপকর্মের আজকে বিচারের সময় এসেছে। যেমন করে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, তেমনি করে এই বিচার আমরা ইনশাআল্লাহ শুরু করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গর্ভের শিশু সহ মারা গেছে 5 জন।
মেডিকেলে প্রবেশ পথে পুলিশের ফাঁড়ির সামনে রাস্তায় মানব সেবা নামের অ্যাম্বুলেন্সটি কেড়ে নিল এই 5 মানব সন্তানের প্রাণ। আহত বেশ কজনের অবস্থাও শঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকারি অ্যাম্বুলেন্স কম থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিতে গিয়ে কিছু বিশৃঙ্খলা হচ্ছে। শনিবার সকাল 9:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথ পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় মানব সেবা নামের কোম্পানির অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে ধাক্কা দেয় পথচারীদের। ঘটনাস্থলে মারা যায় শিশু সাকিব সহ এক বৃদ্ধ। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গুলেনুর বেগম নামে এক মহিলা। এরপর দুপুরে মারা যায় আহত এক গর্ভবতীর 6 মাসের বাচ্চা। সন্ধ্যায় মারা যায় আহত ওই মাও। মাঝখান দিয়ে না আইসা গাড়ি পুরা মনে করেন যে বামে চাপায়া ওয়ালের চাইটা প্রচুর স্পিড আইছিল। বাচ্চাটা প্রথম চাক্কার তলে পড়ছে, পরে চাক্কার তলে আবার তার নাতি পড়ছে। আমরা 10-15 জনে মিললে মানে গাড়ি জাগাইয়া দাঁড়িয়ে বাইক করার পরে মহিলারা এই উপরে দিয়ে গেছিলে, পরে বাচ্চা শুদ্ধ বাইরে গেছে। এদিকে ওই ঘটনায় আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আটক করা হয়েছে অ্যাম্বুলেন্সটির চালকের আসনে থাকা সোহেলকে। তবে পুলিশ বলছে সে হেল্পার। মূলত ড্রাইভার চালায় নাই, ওই গাড়ির যে অ্যাম্বুলেন্সের যে হেল্পার ছিল হেল্পার চালাইছে। যে সময় ঢুকছে সামনে রিক্সা বেঁধেছে, লোক বেঁধেছে, তখন সে বলছে যে সে ব্রেকে পা দিয়েছে, কিন্তু সে ব্রেকে পা নিয়ে না দিয়ে পা দিয়েছে অ্যাক্সিলেটারে, যার জন্য গাড়ি আরও দ্রুত তাদের উপর উঠে গেছে। এদিকে ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রয়োজনের তুলনায় সরকারি অ্যাম্বুলেন্স কম থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়। এতে মুখোমুখি হতে হয় কিছু বিশৃঙ্খল পরিস্থিতির। এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে আবার দেখা যাবে যে রোগীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এমার্জেন্সিতে তো বাধা দেওয়া যাবে না, তাই না? তা তো আসবেই, এবং স্বজন আসে এবং রোগী নিয়ে আসে, ওখানে তো ক্রাউড ঠেকানো যাবে না, ঠেকাতে অমানবিক হবে সেটা। কিন্তু এবং আমি বলি হকার উচ্ছেদ করতে যায়, আবার দেখা যায় কিছু বসে যাচ্ছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সব খরচ ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে খাদিজার উপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা বজলুলের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এই ঘটনার যথাযোগ্য বিচার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, এখনও তার ব্যতিক্রম হবে না। অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে, কোনো সন্ত্রাসী বা অপরাধীকে প্রশ্রয় দেয়া হয় না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গেল 3 অক্টোবর বদরুলে চাপাতির আঘাতে গুরুতর আহত হয় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা। খাদিজা, ছোট্ট মেয়েটিকে, যে ছেলেটি হত্যা করার প্রচেষ্টা নিয়েছিল, তাকে আমরা ধরেছি, স্বীকারোক্তি দিয়েছে। যত শীঘ্র পারি, শুধু চার্জশিট নয়, এই বিচারের ব্যবস্থা যত শীঘ্র হয় সেই ব্যবস্থাও আমরা করার প্রচেষ্টা করছি। নিচে আবারও সিবি স্টাইল বিরতি। আবারও যৌন হয়রানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। রিপাবলিকান অনেক নেতাদের সমর্থন হারিয়ে তার অবস্থা এখন স্বতন্ত্র প্রার্থীদের মতো। দল গঠনে পক্ষপাতিত্ব এবং খেলোয়াড়দের দেশপ্রেমের অভাবে বিশ্বকাপে কাবাডিতে ভরাডুবি বাংলাদেশের অভিযোগ বিশ্লেষকদের। খবর আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আবারও যৌন হয়রানির অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবার অভিযোগ আনলেন 2 নারী। এ নিয়ে গেল 1 সপ্তাহে যৌন হয়রানি ও অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের 8টি অভিযোগ উঠল তার বিরুদ্ধে। একের পর এক যৌন হয়রানির অভিযোগের তোড়ে দিন দিন নির্বাচনী জরিপে পিছিয়ে পড়ছেন ট্রাম্প। ভোটারদের সাথে রিপাবলিকান প্রার্থীর শীর্ষ নেতাদের অনেকের সমর্থন হারিয়ে ট্রাম্পের অবস্থা এখন অনেকটা স্বতন্ত্র প্রার্থীর মতো মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
আর মাত্র 23 দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সপ্তাহ তিনেক আগে যেখানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে দৌড়ানোর কথা প্রেসিডেন্ট প্রার্থীদের, সেখানে ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি আর নিজ দলের নীতির বদলে একের পর এক নারী হয়রানির অভিযোগ সামলাতেই ক্লান্ত তিনি। দু একজন নয়, গেল এক সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির প্রকাশ্য অভিযোগ এনেছেন 8 নারী। নতুন করে তার বিকৃত রুচির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সামার জেরভস। 2006 সালে প্রচারিত টেলিভিশন গেম শো দ্য অ্যাপারেন্টিসের সিজন 5 এর প্রতিযোগী ছিলেন তিনি। তার অভিযোগ 2007 সালে চাকরির জন্য সাক্ষাৎ করতে গেলে ট্রাম্পের যৌন হয়রানির শিকার হন তিনি। আরেক ভুক্তভোগী নিউ ইয়র্ক ক্লাবের 1990 সালে ওয়েস্টার্স হিসেবে কর্মরত ক্রিস্টিন অ্যান্ডারসনের অভিযোগ, মডেল বানানোর প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্কের চেষ্টা করেছেন ট্রাম্প। যথারীতি এসব অভিযোগকে মিথ্যা বানোয়াট উল্লেখ করে ট্রাম্প বলেন, তার নির্বাচনী প্রচারকে ক্ষতিগ্রস্ত করতে যৌন হেনস্থার অপবাদ দেওয়া হচ্ছে। আমি দেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক রাজনৈতিক গুজবের শিকার। এ ধরনের অভিযোগ 100% মিথ্যা ও অসুস্থ। তবে ট্রাম্প যাই বলুন, শুরু থেকেই বিতর্কিত নানা মন্তব্য, করফাঁকি ও যৌন হয়রানির এত অভিযোগে নাজেহাল তিনি। সবশেষ জনমত জরিপে 49% সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে হিলারি। পরিস্থিতিটি রিপাবলিকান দলের জন্যও নাজুক। দলটি এখন ট্রাম্পের পক্ষে প্রচারণা চেয়ে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় ব্যস্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কারণে রিপাবলিকান দলের ইমেজই তলানিতে গিয়ে ঠেকেছে, যার ক্ষত সারাতে লেগে যেতে পারে কয়েক যুগ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরাই আজ দেশে গণতন্ত্র নেই বলে রব তুলছে। বিদেশিদের কাছে অনুযোগ করে লাভ নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সাথে করা চুক্তিগুলোকে স্বাগত জানিয়েছে বিএনপি। চুক্তিতে দুদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশাও। পারস্পরিক আস্থাহীনতা ও অবিশ্বাসের কারণে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতারা এক হয়ে কাজ করতে পারছে না, মন্তব্য দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের বক্তাদের। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুত আইন করতে হবে, নতুবা নতুন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বললেন বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।